বিদ্যাপীঠ প্রচুর স্টুডেন্ট আছে যারা কোনো কিছু করতে না পেরে মানে বইয়ের জন্য যে পারবে কিংবা ডিএমসি বলে যে ভালো ডাক্তার হতে পারবে, ভালো কেরিয়ার তৈরি করতে পারবে, এরকম কোনো কথা নাই। আমাদের 41তম বিসিএসে একজন ভাই আছে রাজশাহী কলেজ থেকে ডিগ্রি পাস করার পরে তারপরে তোমার হচ্ছে প্রিভিয়াস মাস্টার্স মনে হয় দিতে হয়, তারপরে মাস্টার্স দিয়ে উনি অ্যাডমিন ক্যাডারে আছে আমাদের সাথে 41তম তাহলে ডিগ্রির স্টুডেন্ট যদি অ্যাডমিন ক্যাডারে যেতে পারে তোমরা কেন যেতে পারবে? আমি কখনো ক্লাসে তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি বলি যাতে নিজের জায়গাটা এই বিষয়ে আমি ইনস্ট্রাকশন দেবো, আমি স্বাগত বক্তব্য রাখবো, আমি ইনস্ট্রাকশন দেবো, ইনস্ট্রাকশন দিবে এবং ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হবে। আমরা এটাকে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের যারা তোমরা ভর্তি হয়েছ তাদেরকে আমরা এই করে নেওয়ার জন্য আজকে একত্রিত হয়েছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এই বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান মহোদয় প্রফেসর নাতিমা পাবলিক জ্ঞান, বিভাগীয় প্রধান উপস্থিত আছেন শিক্ষকবৃন্দ এবং তোমরা আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধনী আমার সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি যখন এর আগে যখন প্রথম বর্ষের প্রেজেন্টেশন যখন হলো সেদিন প্রথম তোমাদের ভাবনা প্রোগ্রামে আমি এখানে এসেছিলাম এবং আজকে দ্বিতীয় আমার এখানে আসা। কেন জানি এখানে ঢুকতে আমার অনেক ভালো লাগে। এখানে একটু ছোট সাইজের ভরপুর থাকে মনে হয়, তারপরে একটু মানে কোরআনে মানে ঢুকলে মনে হয় একটা কোরআনে কিছু আসে আমার। হ্যাঁ, তারপরে এসি চলছে, অনুষ্ঠান অনেক সুন্দর, এ কারণে হয়তো হতে পারে। আর একটা কারণ হতে পারে যে আমি এখন থেকে ধরো 28-30 বছর আগে এই কলেজে প্রথম চাকরি শুরু করেছিলাম। তো এখন তখন কীভাবে কথা বলতাম, দাঁড়ালাম তখন সেখানে ওই মানুষের আমি কথা বলছি, মানে বয়স যতদূর গেছে এটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, তো এটা একটা অনুভূতি আমার কাছে মনে হচ্ছে। আমি যে প্রিন্সিপাল এটা আমার কাছে মনে হয় না, এটাই তো আমার ভালো লাগে। যাই হোক, আজকে তোমরা এখানে এসেছো আমাদের প্রতিষ্ঠানের কি বলবো মধ্যমণি হয়ে তোমরা এখানে এসেছো এবং আমার পূর্ববর্তী বক্তা আমাদের শিক্ষার্থী যে ছেলে বক্তব্য দিয়ে গেল তার কাছে যেগুলো আমি শুনলাম বা তোমরা যেগুলো শুনলে সেগুলো থেকে তোমরা আন্দাজ করতে পারছো যে আসলে এই বিভাগটি কি ধরনের মানে সার্ভিস দিয়ে থাকবে। আর সেগুলো চলে গেছে না, আর এই ছেলে যে এত সুন্দর করে কথা বললো, কালকে গেছিলাম, কালকে তো 3টা ছিল মনে করো, তারপরে ফিজিক্স ডিপার্টমেন্টে গেলাম। ফিজিক্স ডিপার্টমেন্টের কোনো ছেলে কোনো কথা বলবে না, যত জানার চেষ্টা করতেছি যে কথা বলতে চায় না, সেগুলো বক্তব্য দিতে চায় না। তো আমি ভাবলাম সমস্যা হয়েছিল, ওরা খুব কিন্তু ভেলে গেছিল, পাঠায় তখন বাড়ির তারা ছেলে মেয়ের কাছে কিছু কথা শুনি, আর ছেলে মেয়েরা কেউ কোনো কথা বলতে না। কথা না বলার কারণ আছে, ও তো নতুন আজকে এসেছে, কথা বলতে হয়তো কোনদিন জীবনে কথা বলে নাই, তাই না? এই কারণে হয়তো বলতে পারছে না। তো তোমরা যারা ধরো আজকে এসছো, অনেকে আছো কোনো স্কুলে বিতর্ক করেছো বা ইন্টারনেট লেভেলে হয়তো বক্তব্য দিচ্ছ, বিতর্ক করেছো বা কোনো প্রোগ্রামে হয়তো খবর করেছো, তারা হয়তো আজকে কথা বলতে পারবে। কিন্তু আমাদের এই ছেলে যে কথা বললো, ওদের রিপ্রেজেন্ট করে, তাই না? হ্যাঁ, রিপ্রেজেন্ট করে, শুধু রিপ্রেজেন্ট বলে না, যেই সংগঠনে তুমি করো না কেন, একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি যখন অ্যাড হবা তখন তোমার মধ্যে একটা আলাদা আলো ছড়াবে। আর ওইটা কিন্তু তোমাকে তোমার পরবর্তী জীবনে তোমাকে দাঁড়াতে সাহায্য করবে। বোঝা গেল? তার মানে শুধু একাডেমিক পড়াশোনা করে যে কোনো কিছু হওয়া যায় না বা করা যায় না, এটা কিন্তু বর্তমান সময়ে খুবই একটা বার্নিং ইস্যু। একজন শিক্ষার্থী শুধু একাডেমিক রেজাল্ট থাকলে কিন্তু হবে না, তার কিন্তু সফট স্কিল, তার কিন্তু প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, আইসিটি স্কিল এগুলো থাকা লাগবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা মানে পড়ার কথা একটু আগেই বলছি, যেহেতু ছেলে বক্তব্য ভালো লেগেছে এবং বলছে। তো আমরা এখানে এই সকল বিষয় একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিন্তু আমরা ব্যবস্থা করেছি অলরেডি আমরা।
ঠিক আছে? আমরা এগুলো ব্যবস্থা করেছি। তোমরা হয়তো নতুন এসেছো তো একটু বলা দরকার মনে হয়, তা না হলে মনটা খুব ছোটো থাকবে। হ্যাঁ, আমাদের ওই শিক্ষার্থী বললো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, মনটা কিন্তু খারাপ থাকেই। এই কথাটাও তাদের থেকে আমি সব জায়গায় বলে বেড়াচ্ছি আর কি, যে মানে মরার আগে মরে যাওয়া। তোমরা সবাই মরার আগে মরে গেছো। রাজশাহী কলেজে ভর্তি হলাম না, বিশ্ববিদ্যালয়ে তো ঘুরে থাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোনো স্বপ্নেই নাই, তো ঘুরে ফিরে এই চাপায় মতো এই চলে আসলাম, খ্যাত করে হ্যাঁ এখানে এসে পড়লাম, জীবনটা তো ব্যর্থ হয়ে গেল রে, কী হবে আর? ঠিক আছে, এই যে মানসিক যন্ত্রণা, এই যে মানসিক কষ্ট নিয়ে তোমরা যে এখানে আজকে বসে আছো, হ্যাঁ এটা যতই তুমি কাটানোর চেষ্টা করো, তারপরে তোমার মনের মধ্যে একটা খচখচ করে মনের মধ্যে যে আমি মানে ভালো জায়গায় আসতে পারিনি। কিন্তু আমাদের আমল সেবা বলে দিলেন যে না, তোমরা খুব সৌভাগ্যবান, তোমরা সামনের মতো কলেজে যেতে পারতা, তোমার পাস কোর্সে যেতে পারতা, তো তোমাদের থেকে নিচু স্তর কিন্তু আরও আছে, সামনের মতো কলেজ আছে, সিটি কলেজ আছে, তারপরে তোমার পাস কোর্স আছে, এগুলো থেকে তোমরা ভালো আসতে মনে করছো। আসলে এটা কথা কিন্তু ঠিক না, কথা কিন্তু এটাও ঠিক না। প্রথম কথা হলো যে তোমরা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে তোমরা কিন্তু এখানে এসছো, ঠিক আছে? আমি জানি না, আমি প্রিন্সিপাল হওয়ার পরেও যদি মার্কসের ভিত্তিতে ভর্তিটা আমাদের কাছে এত ঘৃণিত ছিল, আমার কাছে আমি মনে হয় প্রোগ্রাম করতাম না। এই যে টাকা খরচ করছি প্রোগ্রাম করে 8,000 করে আর কি, আমি এই কাজ বোধহয় করতাম না। মার্কসের ভিত্তিতে ভর্তি হলে তোমাদের কাছে আমি হয়তো আসতাম না সামনে। যেহেতু পরীক্ষা দিয়ে চান্স পেয়ে সম্মানের সাথে, ইজ্জতের সাথে যেহেতু আসতে পেরেছি, মর্যাদার সাথে, সেহেতু তোমাদের সামনে কথা বলতে আমার ভালো লাগছে এবং আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে, না আমি একটা ভালো রমের চেয়ার পেয়েছি। ভালো রমের চেয়ার ছাড়া কিন্তু ভালো পরিস্থিতি কোনোদিনই হবে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। তুমি দেখো ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে মনে কয়টা না, অ্যাকাউন্টিংয়ে 22টা মানে কি বাকিরা পাস করতে পারে না, এই কারণে তাদের নেওয়া হয় নাই, সব সিট ফাঁকা পড়ে আছে, থাকুক ফাঁকা থাকুক, অসুবিধা। আমাদের তো কোয়ালিটি না নিয়ে আমাদের কোনো লাভ নাই, এটা করতে পারবে না, অ্যাকাউন্টিং পড়া তো সোজা না, তাই না? যাই হোক, এই দিক থেকে আমি মনে করি যে আমার ভালো লাগছে এবং তোমাদের যে এই যে মানে তরুণ যে মুখগুলো, আলোকিত মুখগুলো, যারা তোমরা মানে এক বুক স্বপ্ন নিয়ে তোমরা এখানে এসছো, হ্যাঁ এই স্বপ্ন তোমাদের পূরণ কীভাবে হবে বা কীভাবে স্বপ্ন পূরণ করবো, সেই বিষয় নিয়েই কিন্তু আমার 24 আওয়ার্স কিন্তু আমার সেই ভাবনা। হ্যাঁ, আজকে ফজর নামাজ পড়ার পরে প্রতিদিনই বসে খালি মানে পুরো এই কলেজের প্রতি ইঞ্চি কিন্তু আমার মাথার মধ্যে আছে, কোথায় কী সমস্যা আছে, কোন বিভাগে কী সমস্যা আছে, কোন ধরনের কী সমস্যা আছে, এইটা কিন্তু আমি সবসময় নোট করতে আসি, ওই যে নোট নিয়ে করছি, ঠিক আছে? এটা হলো একদিক। দ্বিতীয় কথা হলো যে তোমাদের একটা ধারণা, নবাব কলেজ সম্পর্কে একটা কনসেপ্ট আছে আর কি, তো তোমাদের এটা জানতে হবে যে রাজশাহী কলেজ নবাব কলেজের মধ্যে কোনো পার্থক্য নাই কোন দিক দিয়ে। শিক্ষক মানে প্রত্যেক টিচার কিন্তু একই কোয়ালিটি মেনটেন করে কিন্তু এখানে এসেছে, কারণ আমি রাজশাহী কলেজে ছিলাম 19 বছর। রাজশাহী কলেজে যত নামটা শুনছো, এগুলো কিন্তু প্রথম প্ল্যান তৈরি করেছিলাম আমি 2014 সালে। 100টি প্ল্যান তৈরি করে স্পাইরাল ব্যান্ডিং করে অধ্যক্ষকে আমি দিয়েছিলাম প্রথম সহযোগিতা করে। এবং এই যে 2006 সাল থেকে শুরু করে 14তে এসে পাইলাম হয়ে ওই লোকের মাধ্যমে তারপরে শুরু করলাম রাজশাহী করে অ্যাপ্লিকেশন কার্ড। যত তোমার মানে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে কমপ্লিট সব কিছু ডিজাইন কিন্তু আমি সব করে দিয়েছিলাম। আমার ডিপার্টমেন্টে 10 বছর ধরে ইউনিভার্সিটি বিজনেস আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে, 10 বছর। করোনার মধ্যে কিন্তু আমরা অনলাইনে প্রোগ্রামটা করেছিলাম, যেটা রাজশাহী কলেজের কোন ডিপার্টমেন্ট কখন করতে পারেনি বা করেনি, নিয়ে কিন্তু কাজটা আমি করছি, ঠিক আছে? প্রেজেন্টেশন ডে, একাডেমিক প্রেজেন্টেশন ডে, এটা একমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু হয়েছে রাজশাহী কলেজে। যখন রাজশাহী কলেজে যখন ওয়েবসাইট ছিল না, তখন আমার ডিপার্টমেন্টের ওয়েবসাইট ছিল রাজশাহী কলেজে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং শেখানো, তারপরে আইসিটি অ্যাডভান্স আইসিটি শেখার জন্য প্রথম ব্যবস্থা কিন্তু আমি করি। ইংলিশ কোর্স প্রথম আমি আমার ডিপার্টমেন্টে চালু করি, ইম্পর্টেন্স ইংলিশ গ্রুপ আর আইসিটি আইডল ক্লাব, দুটো ডিপার্টমেন্টে আমি চালাতাম। কমিউনিটি প্রিন্সিপাল আসার পরে দুটোকে চিন্তা করে দিল, এই তুমি ইংলিশ দিয়ে দাও, তারপর আইসিটি
তো আইসিডি আছে, তো আইসিডি আমি ক্লাব চালু করি, তো উনি ল্যাব ব্যবহার করতে আইসিডি কোর্স শুরু করে দিই, বেসিক কোর্স যেটাই ধরি ওইটা তখন উনি ধরুন, তো আমি ধরুন এরকম। যাই হোক, আমার ভালো লাগার বিষয় আছে সেখানে, যে কেউ স্বীকার করবে না, আমার বিবেক তো জানে যে আমি ওই কলেজে করে এসেছি। ঠিক আছে, কথাটা এই জন্যই বললাম যে আমি এখানে এসেছি, এই কলেজে আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, এই জন্য আমি ক্লাস করেছি ইন্টারমিডিয়েটে। ঠিক আছে, এখানে আমি যেমন স্যার ক্লাস ওই ফোরানের ক্লাস এই জন্য আমি করেছি। হ্যাঁ, 25 সালে আমি এখান থেকে ইন্টারমিডিয়েট শিক্ষার্থী ছিলাম। প্রথম চাকরি শুরু আমার এখান থেকে 96-এ এই কলেজ থেকে আমার চাকরি শুরু হয়েছিল, 4.5 বছর পর এখান থেকে আমি গেছি। ঠিক আছে, সুতরাং এখানে আমার নারী পুতা আছে। হ্যাঁ, পড়াশোনা কীভাবে করাতে হয়, একাডেমিক ডেভেলপমেন্ট কী করে করাতে হয়, তোমাকে কী করে স্কলারশিপ বাড়াতে হয়, কী করে পড়াশোনার পরিবেশ সৃষ্টি করতে হয়, কী করলে একটা শিক্ষার্থী ডিপার্টমেন্টে বা কলেজে আসার পরে তার বাড়ি যেতে মন চাইবে না, এই মেকানিজমটা আমার জানা আছে। কথা বলছি, তো হয়তো যারা পুরাতন শিক্ষার্থী তারা হয়তো বুঝতে পারছেন একটু হলেও যে আমরা এখানে কী মানে চেষ্টা করছি আর কি করার জন্য। এই কারণে আমি একটা কথা বলি তোমাদেরকে, পৃথিবীতে কিন্তু আগে কিন্তু নোটস দিতে হবে, তোমাদের নোট সিলেবাস হলো এইটা, এই পেপারে, আর ক্লাস হবে এই কয়টা, ক্লাসের সময় হলো ওই সময়, এবং ক্লাসে এইটা টপিক পড়ানো হবে। ওই সম্পর্কে তোমাদের ম্যাটেরিয়াল, বই, অনলাইন ভিডিও থেকে শুরু করে ডকুমেন্ট ফটোকপি করে নোটপত্র সব কিছু করে নিয়ে আসতে হবে, বা বই পুস্তক নিয়ে আসতে হবে, এবং টিচার কিন্তু প্রস্তুতি নিয়ে আসবে যে আমি এই জিনিসটা কীভাবে শিক্ষার্থীদেরকে আমি মানে গাইড দিব, বা তাদের কীভাবে আমি ডিরেকশন দেবো। ওকে করার পরে তারপরে এসে উনি সমস্ত হোমওয়ার্ক উনি সিরিয়াস টেবিল দিয়ে দেবেন না, দিয়ে দেওয়ার পর বই সব তোমাদের কাছে থাকবে। তারপরে তোমরা বই খুলে পড়ে অ্যান্সার তৈরি করে ওই সলভ করে তোমরা কিন্তু শেষ করবা, এবং ওই ক্লাসের মধ্যে কিন্তু খাওয়া যায়, এত হাসাও যায়, একটু কথা বলাও যায়, চকলেট খেতে পারবা, স্বামী খেতে পারবে, একটা সিনেমা খেতে পারবা, কত দুজন সিনেমা খাচ্ছে, দুজন নোট করছে, দুজন পড়ে দিচ্ছে, মানে মজা করে পারবে। ক্লাসের ডিউরেশন কম 2 ঘন্টা, 1 ঘন্টা করে হবে না, ক্লাস হবে 2 ঘন্টা করে ক্লাস হবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল থাকবে, গাইডলাইন থাকবে, শিক্ষার্থীরা একটু খাওয়া দাওয়া করবে, এবং তারা ফ্লেক্সিবিলিটি মেনটেন করে তারা কিন্তু অ্যান্সার তারা তৈরি করবে। করার পরে তারপরে শেষের 30 মিনিট কিন্তু ফিডব্যাক কম শুরু হয়ে যাবে। শেষ 30 মিনিট, শেষ 30 মিনিটে কে কী বললো, কে কী করলো, সেগুলো কিন্তু গ্রুপ হয়ে শেষ সেখানে প্রেজেন্টেশন দিতে হবে। যদি ডেভেলপ করা যায় এটা, তাহলে আমাদের ল্যাপটপ ইউজ করতে হলে আরও ভালো হয়। ল্যাপটপে অ্যান্সার তৈরি করার পরে আবার সেটা চালু হয়ে যাবে এখানে সেটা কিন্তু তোমার মানে সবাই করতে পারবে বা বলতে পারবে। এখন এই ধরনের যদি ক্লাস হয় তাহলে লার্নিং পিরামিডে কি বলা হচ্ছে, এটা একটা রিসার্চ বেস একটা মানে আউটপুট। এই ধরনের ক্লাস হলে একজন শিক্ষার্থী কিন্তু 80% শিখতে পারবে। যদি শুধু শিক্ষক বক্তব্য দেয়, প্রেজেন্টেশন দেয় বা কথা বলে, তোমরা যদি খালি শোনো, তাহলে লার্নিং হবে 5 থেকে 10%। যেটা আমি এখন বললাম, এটা যদি হয় তোমার লার্নিং হবে 80%। বোঝা গেল? তো এরকম বিষয় বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আছে, আমরা করতে পারি, এটা সম্ভব। ঠিক আছে, কিন্তু আমরা পারছি না কীভাবে হয়েছে শিক্ষক স্বল্পতা। এখন এইটা ভাববো ওভাবে কীভাবে করা যেতে পারে। গেস্ট টিচার যেমন গেস্ট টিচার হয়ে আছে, ওরা ভূমিকা রাখছে। কিন্তু আমি এটা করি যে 4th ইয়ারের যে ওই ছেলে পরীক্ষার্থী, ও পরীক্ষা দেওয়ার পরে ও আমাদের ধর ভাব ছেলে, ওকে আমরা একটা ট্রেন আপ করে দিলাম, করে নিয়ে তাকে আমরা ওই এসসিএল ক্লাস আমরা দিয়ে দিলাম দায়িত্ব। ঠিক আছে, সে তো ক্লাস চালাতে পারে, এটা একটা। দ্বিতীয় হলে তোমরা যে গ্রুপ যখন আমরা করে দিলাম, মনে করো গ্রুপ হয়ে তোমরা ধরো ক্লাস নাই, টিচার নাই, কোনো সমস্যা প্রবলেম, তোমরা মাঠে বসে বা যে কোনো জায়গায় বসে, আমি এটাই জন্য করে তৈরি করছি। এগুলো তৈরি করার কারণ কিন্তু এখানে আমাদের শিক্ষার্থীরা বসে দুপার করতে পারে, মাঠের এক কোনায় ওই জায়গায় সেই জায়গায় এটা করতে পারে। ঠিক আছে, অনলাইন ক্লাস আছে, যখন ডেভেলপ বিশ্ববিদ্যালয় বলে তোমরা সার্চ করবা বা ভিজিট করবা, দেখবা, অনলাইন ক্লাস ফলো করার চেষ্টা করবা। হ্যাঁ, এই ধরনের কালেক্ট করে অনলাইন ক্লাস, অনলাইন পড়াশোনা, ডাটা, তথ্য, তারপর তোমার পাঠ্য বই, তোমার শিক্ষক, তোমার ডিপার্টমেন্ট, সব কিছু মিলেই কিন্তু আসলে একটা সুন্দর কিছু হবে বলে আমরা মনে করি।